আশা করি এই সরকারে ঘটবে না। আপনারা নিজের নিজের এবং আমাদেরকে পাশে দাঁড়াতে অধিপত্য মানে উনি হচ্ছেন ভারতীয় কেন্দ্রীয় কমিটি এবং ফিনান্সিয়াল সেক্টরে মেম্বার হওয়ার সময় এইখানে করবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম কি জয়। যাও যাও যাও। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এর জন্য উনি 24 ঘন্টা আপনাদের পাশে থাকবে। ভারতীয় মজদুর সংঘ শ্রম জগতে 24x7 সব সময় কাজ করবে। শ্রমিকের জন্য, শ্রমিকের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ। আমাদের স্থাপনা 23শে জুলাই 1955 স্বর্গীয় দত্তপন্ত ঠেংরির দ্বারা হয়। আমাদের জন্মর উদ্দেশ্য ছিল রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিকহিত। রাষ্ট্রকে শিল্পকরণ করা, শিল্পকে শ্রমিকীকরণ করা এবং শ্রমিকের রাষ্ট্রীয়করণ করা আমাদের মূল উদ্দেশ্য ছিল। আমরা 72 বছর থেকে আমরা এই কাজেই লিপ্ত। আজকে যে কার্যালয়টা শুভারম্ভ হলো, এটা পরিবহনের কার্যালয়। এই এলাকায় যত পরিবহন চালক আছে, পরিবহন মালিক আছে, পরিবহনের সঙ্গে যুক্ত কর্মচারী আছে, তারা এতদিন শোষিত হয়েছে। তাদের উপর সিন্ডিকেট রাজ বসিয়ে দেওয়া হয়েছে। তার থেকে 4 তারিখে সরকার পরিবর্তনের পর তারা মুক্ত হয়েছে এবং আমরা 24x7 প্রত্যেক শ্রমিকের পাশে ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তারা থাকবে এবং যে মুক্ত বাতাসে যে শ্রমিকরা যে নিজের রোজগারটাকে পুরোপুরি নিজের বাড়িতে নিয়ে যেতে পারছে, এটা আমাদের অঙ্গীকার যে এই সরকার থাকা পর্যন্ত তারা পুরো টাকা, পুরো পারিশ্রমিক নিজের বাড়িতে নিয়ে যেতে পারবে এবং তাদের বাড়ির পালন পোষণ হবে এবং তাদের সন্তানের সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা সে করতে পারবে। দেখুন, গত সরকারে আইন প্রত্যেকটা নেতার চামচা বেলচার পকেটে ছিল। আশা করি এই সরকারে আইনের কাজ করবে, প্রশাসন সচেতন থাকবে। কেন প্রশাসন ও জানে যে যে সরকার এসছে আমরা যদি ভুল করি আমাদেরকেও ছাড়বে না। আজকে একটা উদাহরণ আছে, সোদপুর অটো স্ট্যান্ড থেকে প্রশাসন 40টা অটো বাজেয়াপ্ত করেছে যাদের রুট পারমিট ছিল না। নেতা পারমিট ছিল কিন্তু রুট পারমিট ছিল না। তো এটা আইনগত অপরাধ। সেই কারণে প্রশাসন আইনের কাজ করে, আইন সংগতিতে কাজ করে সেই অটোগুলোকে বাজেয়াপ্ত করে। সঞ্জয় কুমার শাহ, ভাইস প্রেসিডেন্ট, স্টেট ভাইস প্রেসিডেন্ট ভারতীয় মজদুর সংঘ এবং পরিবহনের প্রভারী। দেখুন, আজকে এই অফিসটা করার পিছনে অনেক উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা বলতে, এত যে শ্রমিক ভাইরা আছে প্রতিনিয়ত রেগুলার নাই করে 100-150 ফোন আসছে। এবার এদের একটা জায়গায় বসার জন্য একটা জায়গা তো লাগে। এবার সবাইকে বাড়িতে বা নিজের জায়গায় ডাকা সম্ভব না এবং আমাদের যে রাজ্য অফিস আছে নরেশ ভবন, সেখানেও আপনারা যাবেন দেখবেন ভিড়ে 6 লাখ। এবার সেইখানেও সবাইকে বোঝানো হচ্ছে। এইখানে উদ্দেশ্য একটাই যে আমাদের শ্রমিক ভাইরা এই অফিসে এসে সঠিক রাস্তা, সঠিক দিক, সঠিক দিশা জানি যেতে পারে সেই বার্তাটা দেওয়ার। এই অফিসটার জন্য অনেকে অনেক রকম কথা বলেছিল, এখন সেই জিনিসগুলো সমস্ত স্টপ হয়ে গেছে। এখন বুঝতে পেরেছে যে আমাদের এই অফিস করার উদ্দেশ্যটা কি।
উদ্দেশ্যটা শ্রমিকদের সঠিক রাস্তা দেখানোর একটা পথ, ঠিক আছে। চিহ্নিত করা হবে, চিহ্নিত কারা করবে? চিহ্নিত করবে তো শ্রমিকরা, যারা অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, এরাই চিহ্নিত করবে, এরাই ভিডিও পাঠাবে যে তুলছে। আপনি একটা জিনিস চিন্তা করুন, একটা অটো চালক ভাই সকালবেলা বেরোয়, রাত্রিবেলা বাড়িতে ঢোকে, তার রোজগার কত আছে? খুব বেশি হলে 700 টাকা বা 800 টাকা বা 500 টাকা নিয়ে ঢোকে। এবার সেইখান থেকে যদি তোলাবাজরা 200 টাকা নিয়ে নেয়, তার ফ্যামিলিটা কিভাবে চলবে? এত বছর, 50 বছর সেই জিনিসটা চলতো, কিন্তু সেইটা বিএমএস চলতে দেবে না। আর এই জন্যই সবাইকে বলে রেখেছিলাম যে এইরকম যদি কেউ টাকা তোলে, আপনারা প্রশ্ন করবেন, আপনারা সম্মুখীন হবেন, সেই ভিডিও বার্তা দেবেন বা সেরকম কোশ্চেনের সম্মুখীন হবেন। গণতান্ত্রিক অধিকারে সবাইকে জানার অধিকার আছে যে সেই টাকাটা যদি কেউ তোলে বা সে কেউ যদি নেয়, কিসের জন্য নিচ্ছে তার জানার অধিকার আছে। অটো চালকের, আচ্ছা, অটো চালকের রোড পারমিটের বিষয়টা এসছিল আমার কাছে। অটো চালকের রোড পারমিট হচ্ছে, কিছু কিছু জায়গায় দেখা গেছে যে বসিরহাটের রোড পারমিট এখানে চলছে, সেগুলো বিএমএস এর যারা মেম্বার হবেন তাদের মেম্বারশিপ করা যাবে না, যাদের রোড পারমিট নেই। তারা তো ইনলিগাল ভাবে চলছে, ইনলিগালের কাজ তো বিএমএস করে না। এবার তার জন্য তাদের মেয়াদ দেওয়া হচ্ছে যে তোমরা রোড পারমিট করাও আরটিওতে, এটা আরটিওর বিষয়, যদি রোড পারমিট করে সেই রুটে সেই গাড়ি চলবে বৈধ হিসাবে। কারণ আজকে একটা চিন্তা করুন, রোড পারমিট না থাকলে কি কি হতে পারে। আজকে একটা গাড়ি রাস্তায় চলছে রোড পারমিট ছাড়া, যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, তার বেনিফিটটা কি আছে? কে ভুগবে? প্যাসেঞ্জার ভুগবে, ড্রাইভার ভুগবে এবং ড্রাইভারের ফ্যামিলি ভুগবে। সেই জিনিসটা সরকার কেন দায়িত্ব নেবে? তার জন্য রোড পারমিট বাধ্যতামূলক। বিভিন্ন আইএনটিএস থেকে ইউসি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ছিল, বিএমএস এর কি একটাই সংগঠন থাকবে নাকি না তার শাখা সংগঠন আরো কিছু থাকতে পারে? না, এটা আপনি দেখুন, আইএনটিসি একটা আলাদা সংগঠন, ওটা রাজনীতির একটা সংগঠন। এরা দীর্ঘদিন ধরে এই যে মজদুরদের শোষণ করে গেছে, সেটা ট্রেড ইউনিয়ন আইএনটিসি শোষণ করে গেছে, এটা সবাই জানে। কিন্তু আজকে আমাদের বিএমএস হচ্ছে ইউনিট ভিত্তিক ইউনিয়ন, মানে রেজিস্ট্রেশন ইউনিট ভিত্তিক ইউনিয়ন। এই ইউনিটের মাধ্যমেই আমাদের বিএমএসটা চলে। এই বিএমএস এর কোনো আলাদা শাখা সংগঠন নেই, ঠিক আছে। এই বিএমএস এর ইউনিট ভিত্তিক রেজিস্ট্রেশনের মাধ্যমে ফেডারেশন আছে। বিএমএস ইউনিটের পরে আছে মাদার বিএমএস, মাদার বিএমএস এর পরে আছে ফেডারেশন অল ইন্ডিয়া, এইভাবেই চলে। এবার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আলাদা, যেমন এটা ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, আর ঠেকা আছে, যেমন হকার্স আছে, এগুলো বিএমএস এর আয়ত্তের মধ্যেই পড়ে। এগুলো বিভিন্ন রেজিস্ট্রেশন সংগঠন। আমার নাম হচ্ছে বিশ্বরঞ্জন দত্ত, অল ইন্ডিয়া কার্য সমিতির মেম্বার এবং ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সপোর্টের ইনচার্জ প্রভারী। সারা রাজ্য জুড়ে জায়গায় জায়গায় বিএমএস এর সংগঠন হচ্ছে, কার্যালয় উদ্বোধন হচ্ছে, এ নিয়ে তো বলার বিশেষ কিছু নেই। কিন্তু মানুষ একটা নতুন পরিবেশ দেখবে ট্রেড ইউনিয়নের, সেটা নিয়ে কিছু দ্বিধা নেই, সংশয় নেই। যেভাবে আইএনটিটিইউসিউ বাকি আরও সিটু অন্য সংগঠনগুলো চলতো, বিএমএস তাদের থেকে সম্পূর্ণ আলাদা। বিএমএস এর সাথে ভারতীয় জনতা পার্টি সেভাবে কোনো সরাসরি যোগ সম্পর্ক নেই। প্রয়োজনে তারা বিজেপির বিরুদ্ধেও লড়াই আন্দোলনে নামতে পারে যদি শ্রমিকদের স্বার্থে হয়। তো বিএমএস এ তোলাবাজি, সিন্ডিকেট, র্যাকেট এইগুলো অনেকটাই কমে যাবে, এটাই আমরা আশাবাদী। নতুন সরকার হয়েছে, নতুনভাবে ইউনিয়ন করবে, অটো চালকরা সুবিধা পাবে, যারা কলকারখানায় কাজ করছে তারা অনেক সুবিধা পাবে। বিভিন্ন জায়গায় যেন কলকারখানাতে শ্রমিকরা মালিক পক্ষের ওপরে হাবি না হতে পারে বা শ্রমিকরা কোথাও না ঢুকে যায়, সেটার জন্য একটা সেন্ট্রালাইজ সারা ভারতবর্ষের সবচেয়ে বড় যে শ্রমিক সংগঠন বিএমএস, সেটার আজকে প্রথম কার্যালয় পানিয়াটিতে উদ্বোধন হলো। আমরা প্রত্যেকের সাথে থাকবো, পাশে থাকবো, যেন বিএমএস এর ভাইরা ভালো করে সংগঠন করতে পারে। এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা, নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার।
এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায়। এবং এখানে নোট সহ টেক্সট বইও খুঁটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয়। তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী। স্থান সোদপুর ঘোষপাড়া সরণী সংঘ ক্লাবের নিকটে। তাহলে আর দেরি কেন? সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে 9123823226।